This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, বিজ্ঞান আর প্রযুক্তি নিয়ে তার কি ভাবনা সেটা তো উৎপল দত্তর মুখ দিয়ে সত্যজিৎ রায় বলিয়ে দিয়ে গেছেন, শুনলেন তো। ভয়েজার মহাকাশে যাচ্ছে, আর সেই ভয়েজারকে যারা মহাকাশে পাঠাচ্ছে সে আমেরিকার গবেষণা সংস্থা নাসা। সেই নাসার ক্যাম্পাসের পাশেই নেশার আসর বসছে। যে বিজ্ঞান মানুষকে চাঁদে নিয়ে গেছে সেই বিজ্ঞানী শিখিয়েছে কিভাবে মাদক তৈরি করতে হয় আর সেই মাদক কিভাবে রক্তে মেশাতে হয়। দেখুন, আগন্তুক অনেকবার দেখেছি, আপনারাও দেখেছেন। হয়তো এই টুকরোগুলো অন্য সময় আপনাদের মনের মধ্যে অন্য রকম এক একটা সময় এক এক রকম প্রতিক্রিয়া সৃষ্টি করত, কিন্তু আজ এই টুকরো অংশটা দেখতে দেখতে কি মনে হচ্ছিল জানেন? এই দৃশ্য, এই সংলাপ সত্যজিৎ রায় যখন ভেবেছিলেন তখন কাদের কথা ভেবেছিলেন? নিশ্চয়ই সেই সময় আমেরিকায় যে কালচারটা চলছে, যে কালচারটা হয়তো আমাদের দেশে ঢুকবো করছে বা খানিকটা ঢুকেও গেছে, সেগুলোই তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এই 2026 সালে যদি এই সিনেমাটাই তিনি বানাতেন তাহলে তার পটভূমিকাটা কি বদলে যেত না? ভাবুন তো, তখন উৎপল দত্তর মুখে এই সংলাপটা বসাতে হতো নাকি একটা নতুন কোনো সংলাপ ওই জায়গা নিত? কি মনে হয় জানেন? আজ এই মুহূর্তে যদি সত্যজিৎ রায়ের সিনেমায় মাদকের প্রসঙ্গ আসতো তাহলে তাকে কষ্ট করে নাসা পর্যন্ত ভাবতে হতো না, খামোখা আমেরিকানদের ধরে এই টানাটানিটা করতে হতো না। তার মগজাস্ত্রে শান দেওয়ার মতো রসদ আমরা এই বাঙালিরা জুটিয়ে দিতাম। ইনফ্যাক্ট সেটা আমরা সরবরাহ করতাম। ওই তার সিনেমাটাও তো একটা শৈল্পিক ব্যাপার, সেরকম শিল্পের মতো করে। দেখুন, যারা বলেন বাঙালির 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, যারা ভাবেন বাঙালির শিক্ষার শিল্প দুটোই একবারে রসাতলে গেছে, শেষ, তারা জানেন না ওই শিল্পের সংজ্ঞাটা শুধু ওই বড় বড় কলকারখানা আর ভারী ভারী শিল্পের মধ্যে লুকিয়ে থাকে না। বাঙালির মগজাস্ত্র ভীষণ শানিত, জানেন তো। ফলে বাঙালি সবসময় বিকল্প খোঁজে, ঠিক যেরকম বিকল্প শিল্প, বিকল্প শিক্ষার একটা অদ্ভুত আমাদের নিদর্শন আমাদের চোখের সামনে এসে হাজির হয়েছে। এগুলো সব ওই প্রচলিত শিক্ষার বাইরে, কিন্তু বলতে পারেন বাঙালি অপ্রচলিত শিক্ষা আর অপ্রচলিত শিল্পের সন্ধান পেয়ে গেছে। এমনি এমনি বলছি না। এই মাসেরই শুরুতে মালদার কুমারপুরে একটা মাদক চক্রের হদিশ পেয়েছিল পুলিশ। তারপর খোঁজ খবর করে জানতে পেরেছে কি জানেন? ইংরেজবাজারের ওই অঞ্চলে রীতিমতো কারখানা বানিয়ে, একদম ঠিক শুনছেন, কারখানা বানিয়ে ব্রাউন সুগার বা হেরোইনের মতো ড্রাগ তৈরি করা চলছে। এতদিন ভাবতেন তো যে ড্রাগ শুধু বিদেশে তৈরি হয়, সেগুলো বিভিন্নভাবে চালান হয়। এই যে এই সাম্প্রতিককালে হঠাৎ করে দেখা গেল সৈন্য পাঠিয়ে আমেরিকা, অর্থাৎ ট্রাম্প সাহেব, তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গেলেন। বলার সময় বললেন উনি ওই ড্রাগ পাচারে মদত করছিলেন। মানে গোটা বিষয়টা আমরা ভাবছিলাম বিদেশ টিদেশ, কিন্তু এই খবরটা দেখার পর হঠাৎ করে মনে হলো যে ট্রাম্প সাহেব আবার এইখানে কোনো সময় সেনা পাঠিয়ে দেবেন না তো। মানে সত্যিই যদি ওই ড্রাগটাই তার বুদ্ধির গোড়ায় অশান্তির সৃষ্টি করে থাকে। এখানে তো তাই হচ্ছে, কারখানা বানিয়ে ড্রাগ তৈরি করা চলছে। এবার প্রোডাক্ট তৈরি হচ্ছে, শিল্প কমপ্লিট। এবার সেটা তো বাজারে সরবরাহ করতে হবে, বাজার ধরতে হবে, মানে সাপ্লাই চেন দরকার, মার্কেটিং দরকার, সব আছে। পুলিশ কি জানতে পেরেছে জানেন? এই মেড ইন মালদা, এই যে মাদকটা, সেটার বাজার পশ্চিমবঙ্গের বাইরে যেরকম রয়েছে, এই পশ্চিমবঙ্গের ভেতরেও সেরকম তৈরি হয়ে গেছে। মানে জাতীয় আর স্থানীয়, এমনকি হয়তো খোঁজ করলে দেখা যাবে আন্তর্জাতিক বাজারও আছে। ভেবে গর্বে
বুক ফুলে উঠবে কিন্তু আপনাদের। ভাবা যায় না আমাদের এখানকার একজন এরকম একটা কিছু করেছে, সেটা বিশ্বের বাজারে, দেশের বাজারে, সব জায়গায় বাংলার মুখ উজ্জ্বল করছে। এটা তো চারটিখানি কথা না। জাতীয় স্থানীয় দুটো বাজারেই মালদার এই কুমারপুরের কারখানায় তৈরি ড্রাগ বিক্রি হচ্ছে। মানে মার্কেটিংটা কি স্তরে পৌঁছেছে ভাবুন তো। এবং মার্কেটিংয়ের বিভিন্ন ধরন হতে পারে। এই সমস্ত ক্ষেত্রগুলোতে ওই ক্লাসিক্যাল ওয়ে অফ কমিউনিকেশনটাই থাকে, জানেন তো, মুখে মুখে ছড়ানো। ভালো মাল যদি হয় না, তার জন্য আপনার আলাদা করে বিজ্ঞাপন করার দরকার পড়ে না। যারা ব্যবহার করেন তারা ব্যবহার করে সন্তুষ্ট হন, আরেকজনকে বলেন তিনি নেন, তিনি সন্তুষ্ট হন, আরেকজনকে বলেন ছড়িয়ে যায়। এবার ছড়িয়ে গেলে তো হবে না, এবার ডিম্যান্ডের সঙ্গে সঙ্গে সাপ্লাইটাও খুব জরুরি। সুতরাং একটা সুন্দর নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে, যারা ওই কাস্টমারের কাছে ড্রাগ পৌঁছে দিচ্ছে নিরাপদে। এবার ড্রাগ একটা সময় প্রচুর শোনা যেত, জানেন তো, নেশা করছে, স্কুলের সামনে এরকম ড্রাগের ঠেক আছে, এ সমস্ত জায়গায় পুলিশ রীতিমতো হানা দিত, ধরপাকড় করতো। এখনও সেইগুলোর করার তো নিয়ম আছে, নিয়ম তো বদলে যায়নি। কিন্তু সরবরাহটা যদি স্মুথ না হয়, তাহলে সেখানে ডিমান্ড থেকে কি লাভ বলুন তো। সুতরাং সরবরাহ নিখুঁত করার ব্যবস্থা হয়ে গেছে। ওই বললাম সবটা অপ্রচলিত শিল্প, ঠিক সেই রকমভাবেই অপ্রচলিত নেটওয়ার্ক, সাপ্লাই চেন। কারা এর সাপ্লাই চেনের মধ্যে রয়েছে জানেন? শুনলে আপনাদের অসম্ভব একটা ভালো লাগা গ্রাস করবে। স্কুলে পড়া ছেলে মেয়েরা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোলের শিশুরাও আছে, শিশুদের মায়েরাও আছে। ভাবছো তো, এই স্কুলে পড়া ছেলে, মায়েরা, কোলের বাচ্চারা, এটা কি করে হয়? এটাই তো মজা। এই যে জিনিসগুলো আপনারা ভাববেন না, সেগুলো নিশ্চয়ই পুলিশও ভাববে না চট করে। আর যখনই তারা ভাববে না, তখনই তো নিশ্চিন্তে তাদের মাধ্যমে মালপত্র সাপ্লাই করে দেওয়া যাবে। কোলে ছেলে বা মেয়েকে, মানে একদম দুধের শিশুকে নিয়ে, দুধের শিশু থাকলে তাদের খাওয়ানোর জন্য ফিডিং বোতল তো থাকে, সেই সমস্ত ফিডিং বোতলের মধ্যে, সেই বেবি ফুডের প্যাকেটের মধ্যে নাকি ড্রাগ নিয়ে এই ড্রাগ র্যাকেট ক্যারিয়ার হিসেবে ওদের ব্যবহার করে দিত। এইভাবেই নাকি মাদক পাচার হতো। ভাবতে পারছেন, মহিলারা মাদক পাচার করছেন বেবি ফুডের ভেতর। আর স্কুলে পড়া ওই অল্প বয়সী ছেলেমেয়েরা, ওদের তো স্কুলে যাচ্ছে স্কুলের ব্যাগ নিয়ে, বই খাতার ভেতরে আছে লোকান। কেউ কখনো ভাববে না। আজ পর্যন্ত দেখেছেন রাস্তাঘাটে স্কুল কলেজ যাওয়া কোনো ছেলে মেয়েকে, ওইরকম স্কুল ড্রেস পরে যাওয়া কোনো ছেলেকে ধরে বা মেয়েকে ধরে পুলিশ তার ব্যাগ সার্চ করছে? এবার এই যে গোটা বিষয়টাকে না, এটাকে দেখে আপনাদের একটা মনে হবে কিন্তু অন্যরকম ব্যাপার, তাই তো, এটা তো সত্যি সত্যি এক ধরনের অপ্রচলিত শিক্ষাও বটে। একদম ছোটবেলার থেকে ছেলে মেয়েদের একটা বিকল্প আয়ের সন্ধান দেওয়া এবং কিভাবে তারা নিশ্চিত পেশাদারিত্বে পৌঁছে যেতে পারবে তার একটা শিক্ষা, ট্রেনিং, মানে একে ভোকেশনাল ট্রেনিং বা বৃত্তিমূলক প্রশিক্ষণও বলে ধরে নিতে পারেন আপনারা। আর তার সঙ্গে যদি একটু অর্থনৈতিক দিক থেকে দেখতে চান, যদি কেউ ভাবেন যে এটা বিকল্প কর্মসংস্থান আর আয়ের সুযোগ তৈরি করা হচ্ছে এ রাজ্যে, শিল্প তো রয়েছে, কারখানা যখন হলো, তাহলে শিক্ষাও হলো, শিল্পও হলো, কর্মসংস্থানও হলো, তাহলে আর ফালতু এত প্রশ্ন তুলে লাভ কি? এগোচ্ছি তো আমরা বটেই। এই ভাবনাটা যদি আস্তে আস্তে মানুষকে গ্রাস করে আর একজনের থেকে যদি আরেকজনে ছড়িয়ে যায়, তাহলে তাদের দোষ দেওয়া উচিত হবে। ইংরেজবাজারের কুমারপুর। মালদা জেলা পুলিশ যখন কুমারপুরে পৌঁছয়, তখন মাদকের কারখানা চলছে। পুলিশের তল্লাশিতে 17 কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার হয়। পুলিশ জানতে পারে মালদা আর শুধুমাত্র মাদক পাচারের কেন্দ্র নেই, বরং মালদাতেই ড্রাগ তৈরি হচ্ছে। উত্তর পূর্বের রাজ্যগুলো থেকে আসছে কাঁচামাল, তারপর সেই কাঁচামাল থেকে কুমারপুরের মতো কারখানায় তৈরি হচ্ছে মাদক। জেলা পুলিশ বলছে যে জেলা এককালে আমের জন্য বিখ্যাত ছিল, সেই জেলা নাকি এখন পশ্চিমবঙ্গ তো বটেই, পূর্ব ভারতেও মাদক তৈরি এবং পাচারে 1 নম্বর।
মালদার এই কুখ্যাত হয়ে ওঠার পেছনে কারা রয়েছে? মালদার মাদক চক্রের অন্যতম কিংপিন এনারুল। জানুয়ারি মাসে কলকাতার এন্টালিতে গ্রেপ্তার হয় এনারুল। এনারুলের সূত্রেই গোয়া থেকে ধৃত 4 মাদক পাচারকারী। কিন্তু এইসবই হিমশৈলের চূড়া মাত্র। মালদা জেলা পুলিশ মাদক তদন্তের যত গভীরে ডুব দিয়েছে, ততই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আমরা রিসেন্টলি মণিপুরেরও বেশ কয়েকজন অ্যাকিউজকে এখানে অ্যারেস্ট করেছি। বিহারের প্রচুর ছেলে অ্যারেস্ট হয়েছে, ঝাড়খণ্ডের প্রচুর ছেলে অ্যারেস্ট হয়েছে। শুধুমাত্র কালিয়াচক বা ইংলিশ বাজারেই নয়, আপনারা জানেন লাস্ট 1 মাস ধরে আমরা গোটা জেলা জুড়ে করছি। ব্রাউন সুগার যারা ম্যানুফ্যাকচার করে শুধু তাদের নয়, যারা এগুলো পেডলিং করে, যারা ছোটো ছোটো পুড়িয়া বানিয়ে বিক্রি করছে এবং স্কুল কলেজ বা বিভিন্ন জায়গাতে বাজারে বিক্রি করছে, হাটে বিক্রি করছে, তাদেরকেও আমরা অ্যারেস্ট করেছি। বহু এরকম লোককে আমরা অ্যারেস্ট করেছি। মাদক তৈরির পর তা বিক্রির আগে বেছে নেওয়া হচ্ছে ক্যারিয়ারদের। ক্যারিয়ার হিসেবে মাদক কারবারিদের টার্গেট স্কুল পড়ুয়ারা। 12 থেকে 14 বছরের নাবালক নাবালিকাদের বাছা হচ্ছে সদ্য মা হয়েছেন এমন মহিলাদের। বইয়ের ব্যাগ বা বেবি ফুডের আড়ালে ড্রাগ পাচার হচ্ছে। ইতিমধ্যেই একাধিক অভিযানে গ্রেপ্তার হয়েছে কোলের শিশুসহ কিছু মহিলা। দেখা গেছে সেখানে মাদক পাচারের জন্য কোলের শিশুকেও তারা ঢাল হিসেবে ব্যবহার করছে। তার যে দুধের বোতল, সেখানেও মাদক লুকিয়ে রাখার অভিযোগ উঠছে। মূলত যাদের বাড়িতে টানা পড়েন, যাদের বাড়িতে অভাব, যাদের সংসার ঠিকমতো চলছে না, সেই সব পরিবারের ছেলে মেয়ে আর বউদের বেছে নিচ্ছে মাদকের কারবারিরা। তারপর চলছে ট্রেনিং শেষে ক্যারিয়ার পৌঁছে দিচ্ছে হেরোইন বা ব্রাউন সুগার। বিনিময়ে অল্প বয়সীদের যে সবসময় টাকা দেওয়া হচ্ছে তা নয়, ড্রাগ পৌঁছে দিলে পারিশ্রমিক হিসেবে দেওয়া হচ্ছে ড্রাগ। আমাকে টাকা দিত না। টাকা দিত না? না, মাল খাওয়াতো। আচ্ছা, ওই ব্রাউন সুগারই খাওয়াতো? হ্যাঁ, 2 ঘট করে খাওয়াতো। ব্রাউন সুগার পাচার করলে ব্রাউন সুগার, হেরোইন পৌঁছে দিলে হেরোইন। নেশায় বুঁদ হয়ে থাকা ছেলে মেয়েগুলো ভুলে যাচ্ছে ভবিষ্যৎ, যে ভবিষ্যতের দিকে পা বাড়ালে ফেরা মুশকিল। 12-14 বছরের ছেলেরা বেশি নেশার মধ্যে জড়িয়ে যাচ্ছে আজকাল। মানে বাড়ির লোক কাজ করতো এদিক ওদিক, এখন তারা হেরোইন বিক্রি করছে। কি করে মালদায় মাদক চক্র শিল্প ফেঁদে বসেছে? সরকার 15 বছর ধরে যেটা বলেছে সেটা তো করেনি। তার প্রমাণ আমরা 12 থেকে 18 বছরের ছেলেদেরকে দেখলেই বুঝতে পারছি। এই নেশা এমন পর্যায়ে গেছে যে থানাতে গেলেই দেখতে পাবেন, সমস্ত থানার পুলিশ অফিসাররা ওই নেশাখোর ছেলেদেরকে পুড়িয়ে দেয় নির্দিষ্ট সময়। আমাদের রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন একটা ব্যবস্থা করে বর্তমানে একটা কন্ট্রোল জায়গায় আনতে হয়েছে। আমার মনে হয় পুলিশ প্রশাসনকে আরো বেশি একটু সময় দেওয়া দরকার এটাকে একদম নির্মূল করার জন্য। রাজনীতি বলছে রাজনীতির কথা। শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি অভিভাবক দেখছেন সিঁদুরে মেঘ। একে তো আমাদের যা পশ্চিমবঙ্গের যা বর্তমান পরিস্থিতি, সেখানে চাকরি বাকরি নেই, যুব সমাজের একটা অরাজক একটা জায়গা তৈরি হয়ে আছে। তার উপর ছাত্রছাত্রীদের একদম 12-14 বছর বয়স থেকে নেশার একটা জায়গা তৈরি করে দেওয়া বা নেশাতে তাদেরকে আর কি জড়িয়ে ফেলা, পাচার হোক বা নেশা করা হোক, দুটো ক্ষেত্রেই জড়িয়ে ফেলা, দুটোই মানে আর কি একটা অরাজক পরিস্থিতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ছাত্র সমাজ। উদ্বেগ এবং চিন্তার ব্যাপার রয়েছে। আশা করি এরকম জিনিসটা আমরা আটকাতে পারবো। অ্যান্ড আমাদের বাচ্চাদের সেফটির জন্য আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসারও আছে, আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটিও আছে। যদি যেখানে আপনারা কিছু এরকম কেস পান আমাদেরকে জানাতে পারবেন। এই জন্যই বলছিলাম, জানেন তো, ওই আগন্তুকের মতো সিনেমা সেটা যদি সত্যজিৎরা এই 2026-এ বানাতে বসতেন, তাহলে হয়তো ঘর হতে শুধু 2 পা ফেলিয়া একটা ধানের শীষের ওপর 1টি সুগার বিন্দু, মানে ওই ব্রাউন সুগারের বিন্দু ছেড়ে নাসার পাশে নেশার আসরের তুলনা খুঁজতেন না। মালদার পুলিশ সুপারের কথাটাই যদি ধরেন, তাহলে মাদক কারবারে বাইরের থেকে শুধু কাঁচামালই আসছে না, বাইরের থেকে তো বিনিয়োগও আসছে। এটা তো আরও বড় ব্যাপার। এই যে খালি কথায় কথায় শোনা যায় আমাদের রাজ্যে কেউ বিনিয়োগ করতে চায় না, বিনিয়োগ বলে বিনিয়োগ, ভিন রাজ্য থেকে বিনিয়োগ, হয়তো খোঁজ করলে দেখা যাবে আন্তর্জাতিক বিনিয়োগও হচ্ছে, মানে বিদেশি মুদ্রা। তাহলে ব্যাপারটা কত লার্জ স্কেলে পৌঁছে গেল বুঝতে পারছেন? ভাবলেই ভাল লাগছে। মালদার পুলিশ মাদক চক্রে জড়িত সন্দেহে যাদের গ্রেফতার করেছে, তাদের মধ্যে যেরকম স্থানীয়রা রয়েছেন, তেমন তো বিহার, ঝাড়খণ্ড থেকে আসা লোকজনও আছে। তার মানে যারা বলেন এ রাজ্যে বিনিয়োগের পরিবেশ নেই, আর এখান থেকে শুধুই মানুষজন ভিন রাজ্যে যান পরিযায়ী হয়ে, তারা একদম ঠিক বলেন না। পরিবেশ অনুকূল বলেই তো এ রাজ্যে বিনিয়োগ হচ্ছে, এবং এখানে সুযোগ আছে বলেই তো এ রাজ্য থেকে যেরকম অন্যান্য রাজ্যের
এখানকার মানুষজন পরিযায়ী হয়ে যায়, সেরকম ভিন রাজ্য থেকে মানুষজন এ রাজ্যে পরিযায়ী হয়ে আসছে। ওই দেখলেন তো বিহার ঝাড়খণ্ড থেকে এসে এ রাজ্যে মাদক তৈরির কারখানা খুলছে। কেন এ রাজ্যে এত বেশি বিনিয়োগ? কেন এ রাজ্যে ভিন রাজ্য থেকে লোকজন আসছে? কারণ তারা জানে এখানে সুলভে শ্রমিক পাওয়া যাবে, মাদক পাচারের জন্য অল্প বয়সী ছেলে মেয়ে বা সদ্য মা হয়েছেন এরকম মহিলা পাওয়া যাবে, যাদের মাধ্যমে মাদক পাচার করলে পুলিশের নজরটা সহজে এড়িয়ে যাওয়া যাবে। আর এদের ব্রেন ওয়াশ করা যাবে কিভাবে? খুব সহজে, এটা বলে যে দেখো, দেখতেই পাচ্ছ এখানে কাজ নেই, কম্ম নেই, পড়াশুনো করলে যে একটা টিচার হবে, সেখানেও তো এত গণ্ডগোল। এই আজকেও যোগ্য টিচারদের একটা মিছিল দেখলাম চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এখনও বলছিলেন, ওই আজকেই সুবোধ মল্লিক স্কোয়ারের পাশে দেখছিলাম একটা জমায়েত থেকে বলা হচ্ছিল, শুনছিলাম আর একটা কথা শুনে একটু থমকে গেলাম। একজন কেউ বলছিলেন যে অপেক্ষা করে করে আমাদের ধৈর্যর সীমার শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আর আমাদের বাবা মারা তারা অনেকে হয়তো অপেক্ষা করতে করতে অপেক্ষার বাইরে চলে গেছে, না অর্থাৎ মারা গেছে। কি অদ্ভুত! কারা বলছেন? যারা সবাই যোগ্য শিক্ষক, টাকা দেননি, পড়াশুনো করে একটা চাকরি পেয়েছিলেন, কিন্তু সেই চাকরিটা তাদের হাতে এসে পৌঁছয়নি। ফলে এইগুলো যদি বিজ্ঞাপন হয়, চোখের সামনে উদাহরণ হয়ে থাকে, তাহলে আপনার বাচ্চা ছেলে মেয়েগুলো যারা স্কুলে যাচ্ছে, অথবা মা হয়েছে কেউ একজন, সে জানে না কালকে তার স্বামীর চাকরিটা থাকবে কি থাকবে না, অথবা হয়তো চাকরি নেই। এদের বোঝানোটা খুব কঠিন। এ করে তো কিছু হবে না, এটা করো, হাতে গরম পয়সা। কিন্তু মুশকিল হচ্ছে এমন একটা এটা শিল্প, আর সেই শিল্পে বিনিয়োগটাও এমন, মানে শিল্প হচ্ছে, কারখানা হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, বিনিয়োগ হচ্ছে, কিন্তু মুশকিল হচ্ছে কোনো রাজ্যের সরকারই এর কৃতিত্বটা দাবি করতে পারবে না। কারণ মালদার মাদক পাচারে এই অল্প বয়সীদের ব্যবহার দুটো প্রশ্ন তুলে দিয়েছে। আমাদের রাজ্যে মাদক পাচারে কি তাহলে তরুণের স্বপ্ন, ভবিষ্যৎ, কর্মসংস্থান? আর দুই, সামান্য কয়েকটা টাকার জন্য যারা বিপথে যাচ্ছেন তাদের সৎ পথে ফিরিয়ে আনার জন্য সরকারের হাতে কি কোনো বিশেষ অস্ত্র নেই, যেটা একটা চিরকালীন সমাধান হতে পারে? এরকম কোনো সমাধানের রাস্তা সরকারের জানা নেই। আর সেই জন্যই কি ওই চট জলদি, মানে এখন তো সব ইনস্ট্যান্টের যুগ, সেই কবে কত বছর আগে আমরা 2 মিনিটে নুডলস তৈরি হতে দেখেছিলাম, তারপর থেকে এখন তো ইনস্ট্যান্টটাই নিয়ম হয়ে গেছে। ওই জন্য কি ভোটের আগেই ভাতার ব্যবস্থা? যদি তা হয় তাহলে যুবসাথীর মতো প্রকল্পকে কি শুধুমাত্র মানুষজনকে আপাতত ওখান থেকে ফিরিয়ে আনার টোপ হিসেবে বা ওখান থেকে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা হিসেবে ধরা যাবে, নাকি ভোটের টোপ হিসেবে ধরতে হবে? যুবসাথী প্রকল্পের সঙ্গে এটা কোনো সম্পর্ক নয়, এই দুটোর কোরিলেশন টানাটাই অর্থহীন। যুবসাথী প্রকল্পে যে বেকার যুবক হতাশায় যন্ত্রণায় কুরে কুরে মরছে, এটা তার সামগ্রিকভাবে একটা ডাইমেনশনে আনলে এই প্রকল্পের ম্যাগনিটিউডটাই ছোট হয়ে যায়। যে বাঙালি পড়াশুনো ছাড়া আর কিছু জানে না, সেই শিক্ষাকে শেষ করে দেওয়া হলো। সরকার সব কিছু জানে এবং কোটি কোটি টাকার ব্যবসা, এগুলো কোটি কোটি টাকার। এটা হচ্ছে আরেকটি ইন্ডিকেটর যেটা প্রমাণ করে যে বাংলায় কর্মসংস্থান নেই। যখনই কোনো রাজ্যে বা কোনো দেশে কর্মসংস্থান কমে যায়, তখনই সেখানে অবৈধ পথেকার মানুষ তো না খেয়ে থাকতে পারবে না। প্লাস এই ধরনের ব্যবসায় কাস্টমারও বাড়ে যত জব সিকিউরিটি কম থাকে বা জব অপরচুনিটি কম থাকে, চাকরির সুযোগ কম থাকে। সেই জন্য দুটো দিক থেকেই এই ধরনের ব্যবসা যারা করে তাদের জন্য উইন উইন সিচুয়েশন, কিন্তু সাধারণ মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমাদের যুব সমাজের জন্য অত্যন্ত বিপদ। দেখুন, অরূপ চক্রবর্তী নিজের দৃষ্টিভঙ্গিটাকে ছোট করতে চান না, বড় করে দেখছেন। আমরাও নজরটাকে একটু বড় করছি এবং যত দূর চোখ যায় তত দূর তাকিয়ে দেখছি। এবং দেখতে গিয়ে কি দেখছি জানেন? দেখছি ইতিমধ্যেই এ রাজ্যের 15 লক্ষের বেশি ছেলে মেয়ে বেকার ভাতার জন্য
আবেদন করে ফেলেছেন। এবছর ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন তার সরকারের আমলে রাজ্যে বেকারত্বের হার কমেছে 45%। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তথ্য পেশের ওপরেই তৃণমূলের যাবতীয় নেতা ভর করেছিলেন। তারা সমস্যারে কি বলেছিলেন সেটা ওই চোখ তুলে তাকাতে গিয়ে আমাদের নজরে পড়ে গেছে, মানে মনে পড়ে গেছে। তৃণমূল অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যানের ওপর নির্ভর করে বলতে শুরু করেছিল বাংলায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলেই বেকারের সংখ্যা কমছে। দেখুন, বেকার কথা বলে তো লাভ নেই। যুবসাথী প্রকল্পকে খণ্ড বা ক্ষুদ্র করে দেখানোর কোনো বাসনা আমাদের সত্যি বলছি নেই। ভাতাকে খয়রাতি বলে খাটো যারা করেন তাদের সঙ্গেও একমত হচ্ছি না, কারণ এই প্রকল্পটা এটা তো আমাদেরই টাকার থেকে হচ্ছে, আমাদেরই মানুষজন পাচ্ছে। তা মানুষ পেলে আমরা ধরে নিতেই পারি সেটা হয়তো কোথাও গিয়ে কোনো তাদের সামাজিক দায়িত্ব পালন করছে সরকার। আরও একটা কথা, এই যে মুখ্যমন্ত্রী এই যুবসাথী প্রকল্পটা চালু করলেন ভোটের আগে, এটার মধ্যে একটা বড় ঝুঁকি ছিল, কিন্তু এটা চালু না করলে জানতেই পারতেন না আপনি রাজ্যে কত লক্ষ বেকার আছেন, কত ছেলে মেয়ে কাজ পাননি। এই যে আজ পর্যন্ত 15 লক্ষ বেকার ছেলে মেয়ে যুবসাথী চেয়ে আবেদন করেছেন, মাসে মাসে ওই 1,500 টাকা করে পেলে উপকার হবে বলে ভাবছেন, তাদের সংখ্যাটা যেখানেই শেষ পর্যন্ত পৌঁছক না কেন সেটা রাজ্যের বেকার সংখ্যা বলে তো চিহ্নিত হয়ে যাবে, একদম খাতায় কলমে সরকারি হিসেব হয়ে যাবে। আর দুই, সেই সংখ্যাটার মধ্যে কতজন উচ্চশিক্ষিত তরুণ তরুণী আছেন সেটাও প্রমাণ হয়ে যাবে। এবার এইটা তো বড় একটা ঝুঁকির বিষয় ভোটের আগে। রাজ্য সরকার তাহলে তাদের সৎসাহস আছে বলতে হবে এত বড় একটা সিদ্ধান্ত তারা নিয়ে ফেললেন, এত বড় একটা ঝুঁকি তারা নিয়ে ফেললেন। এটারও দুটো কারণ থাকতে পারে। এক, সরকার মনে করছেন হয়তো যে মানুষজন তারা টাকাতেই খুশি, হাতে নগদ পেলে নীতি নৈতিকতা, আশেপাশে কি হচ্ছে, অতীতে কি হয়েছে, ভবিষ্যতে কি আছে, এই সমস্ত দিকে তাকাবেই না কেউ। শর্ট টার্মে সব স্বল্প মেয়াদি, আমাদের ভাবনাটা স্বল্প মেয়াদি, আমাদের মানে স্মরণ করার ক্ষমতাটা স্বল্প মেয়াদি। সুতরাং স্বল্প মেয়াদের মধ্যেই ভোটটা হয়ে যাবে, চুকে যাবে ব্যাপারটা। আলটিমেটলি কিন্তু এই বাকি সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। একটা প্রচার সবার সামনে থাকবে, সবার মনে থাকবে, সরকার এমনকি বেকার ছেলে মেয়েদের জন্য ব্যবস্থা করছে। আরও একটা ব্যাপার হতে পারে, ওই সরকার তো পরিষ্কার করে বলেই দিয়েছিলেন যে বেকারের সংখ্যা কত কমে গেছে। এবার গোটা রাজ্যে হয়তো একটা সংখ্যক মানুষজন এই বেকার ভাতাটা পাচ্ছেন, এটার মাধ্যমে দেখিয়ে নেওয়া যাবে এটা আসলে খুব ছোট্ট একটা সংখ্যা। সংখ্যাটাকে আপনি ছোট দেখবেন না বড় দেখবেন সেটা তো সরকার যেরকম বলবে তার ভিত্তিতে। আপনি থোড়ি দেখতে যাচ্ছেন কত লোক চাকরি পেয়েছে, ওই শতাংশের হিসেবটা একটা অদ্ভুত জটিল অঙ্কের হিসেব। এটার পেছনে যে আসল সংখ্যাটা কত এটা না আপনি জানেন না আমি জানি। সুতরাং সরকার যদি বলে দেয় মাত্রই কটা ছেলে মেয়ে বেকার ভাতা পাচ্ছে, এটার থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের এখানকার কর্মসংস্থানের হারটা খুব ভালো। এদের দিয়ে দেওয়া হচ্ছে আপাতত, তার মানে এই সংখ্যাটাও কিছুদিন পরে থাকবে না। হ্যাঁ, হয়তো সেই বক্তব্যটা রাখার জন্যই সরকার এই যুবসাথী প্রকল্পটা চালন করেছে। ওই যে সবাই বলছিলেন না এই নতুন একটা চালু করা হলো, এটার টাকা কোত্থেকে আসবে, চারপাশে নেই এত কিছু শোনা যাচ্ছে, তার মধ্যে আবার একটা নতুন ভাতা, হাতে গরম টাকা দেবেন কোত্থেকে? সরকার হয়তো এটাই প্রচারের আসল জায়গা হিসেবে ধরে নেবে। বলে আমাদের বেশি দিন দিতে হবে না তো, এই অল্প সংখ্যক লোক আপাতত এই ভাতাটা পাচ্ছে, দুদিন পরে তো তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে, ব্যাস তখন আর দিতে হবে না। বুঝতে পারছেন? বিরোধীরা যতই বলুন রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে বলেই মাধ্যমিক পাশের পর ভাতার ব্যবস্থা করছে সরকার। যুবসাথীর লাইনে যারা দাঁড়াচ্ছেন না তাদের সাথে কথা বললেই বোঝা যাচ্ছে মাধ্যমিকটা আসলে বেঞ্চমার্ক। ওখান থেকে হাতটা যত উপরে তুলবেন তত উপরে বেকারের খোঁজ পাওয়া যাবে। কলকাতা থেকে জেলা
প্রত্যেকটা বিধানসভা এলাকায় যুবসাথীর ফর্ম পূরণ করতে যারা এসেছেন তাদের মধ্যে যেরকম MA MSc পাস করা ছেলে মেয়ে আছেন, তেমনি বিটেক পাস ছেলে মেয়েরাও আছেন, যারা স্বীকার করছেন মাসে মাসে 1,500 টাকাটা তাদের দরকার। একটা সংখ্যক অবশ্যই আছেন যারা ভাবেন, অন্য কিছু করলেও ভাবেন আর কি, যে সরকার দিচ্ছে নেবো না কেন। ঠিক যেরকম গাড়ির থেকে নেমে ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিতেও অনেককে দেখা যায়, এরকম লোক থাকতেই পারেন, সেটা আলাদা। এবং তাদের ভাবনার মধ্যে কোনো অন্যায় আছে বলে মনে করি না। সরকার দিচ্ছে, তাদের যোগ্যতা আছে পাওয়ার, আমরা দেখছি তাদের আর্থিক সঙ্গতি, আসলে তারা যোগ্য কিনা, পাওয়ার জন্য যোগ্য কিনা, তারা শর্ত পূরণ করছেন কিনা, সেটাই তো আসল কথা। সরকার তো সবার জন্য, সুতরাং তিনি দিলে যাদের সেই যোগ্যতামান যারা পেরোবেন তারা নেবেন, এর মধ্যে অন্যায় কি আছে? কিন্তু দেখুন, এই চাহিদা আছে বুঝেই কি আসলে যুবসাথী প্রকল্পে টাকার যোগানটা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এটাও তো ভেবে দেখার কথা। যেখানে মানুষের চাহিদাটা এই পরিমাণ জায়গায় পৌঁছে গেছে, যেখানে মানুষজন চাইছেন এইরকম খড়কুটো পেলেই যথেষ্ট, সেই সময় যে খড়কুটো বাড়িয়ে দেবেন তার প্রতি তো একটা কৃতজ্ঞতা জন্মাবেই। সেই কৃতজ্ঞতাটা ভোট হয়ে ঝরে পড়বে না এই ভোটের মেশিনে, গ্যারান্টি দেওয়া যাবে। আরও একটা কথা, বেকারের সংখ্যা রাজ্যে যতই কমুক, যারা এখনও কাজ পাননি তাদের সংখ্যাটা যতটাই হোক, তাদের পরিবার খুশি হবেন। এবং তাদের সংখ্যাটা যদি 4 দিয়ে গুণ করেন পরিবার ধরলে, অন্তত নিজেদের ঘর থেকে হাত খরচটা দিতে হচ্ছে না, এটা ভেবেই তো বহু বাবা মা খুব খুশি হবে। সেটা ভোটের সংখ্যাটা কিন্তু গুণিতক সংখ্যায় বাড়বে। মুশকিল হচ্ছে কি জানেন, এই সংখ্যাটা বুঝিয়ে দিচ্ছে এ রাজ্যে বেকারের সংখ্যা নিঃসন্দেহে ওই রাজ্য সরকারি কর্মচারীদের থেকে বেশি। আর তাই কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ দিতে রাজ্য উৎসাহী না হলেও এই টানাটানির মধ্যেও বেকার ভাতার বোঝাটা ঘাড়ে নিয়েছে। সরকারি তথ্য কি বলছে জানেন তো? এ রাজ্যে সরকারি কর্মী রয়েছেন 10 লক্ষ। ওই বললাম, যুবসাথীর আবেদনকারীরা তো ইতিমধ্যেই ওই সংখ্যাটা ছাপিয়ে চলে গেছেন, 15 হয়ে গেছে। মনে রাখবেন, আজকে 16ই ফেব্রুয়ারি, সবে যুবসাথীর ফর্ম পূরণ করা যাবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, এখন 10 দিন হাতে। এই 10 দিনে সংখ্যাটা কোথায় দাঁড়াবে ভাবুন তো। এরা যে লক্ষ্মীর ভাণ্ডার নেন 2,42,00,000 মহিলা, বেকারের সংখ্যা অতটা না হলেও খুব কম তো হবে না। আর বললাম তার সঙ্গে তাদের পরিবার, কারণ তাদেরও তো আসলে এর থেকে উপকার হচ্ছে। হাত খরচের টাকাটাও তো বাড়ির সংসার খরচ থেকে এতদিন দিতে হতো, এবার তো দিতে হবে না, তাদের কৃতজ্ঞতা থাকবে না? দেখুন, আরেকটা জিনিস, সাম্যবাদ, সবাইকে এক মাপকাঠিতে দেখার একটা যে চিন্তা ভাবনা, সেটাও তো আমরা দেখতে পাচ্ছি এই যুবসাথীর মাধ্যমে। মাধ্যমিক পাশ করা ছেলেমেয়ের পাশেই যার জন্য উচ্চশিক্ষিত বেকার তরুণ দাঁড়াচ্ছেন, সেই তরুণের স্বপ্ন একবার যদি 1,500-এ সেট হয়ে যায় না, তাদের এরপর আর বেশি স্বপ্ন দেখা, অনেক উঁচু চিন্তা করা, এই জায়গাগুলো চলে যাবে, জানেন তো, ওইখানেই আটকে যাবে 1,500। এবার যে মুহূর্তে চাহিদাটা কমে যাবে, যে মুহূর্তে দৃষ্টিটা ক্ষীণ হয়ে যাবে, অর্থাৎ 1,500-এর বেশি আর দেখতে পাবেন না, আপনার মনের মধ্যে ক্ষোভ বিক্ষোভ কম হবে। ওইটুকুনিতেই আপনি খুশি হয়ে যাবেন। আর ক্ষোভ বিক্ষোভ যত কম হবে, সরকারের বিরুদ্ধে রাগ তত কম হবে। সরকারের বিরুদ্ধে রাগ যত কম হবে, আপনার একটা সময়ের পর মনে হবে সব ঠিক হ্যাঁ, সরকার তো এটাই চায়। আমি নিশ্চিত তরুণরা যদি ঠিক মতো রিটার্নটা দিতে পারেন, মানে ভোটের বাক্সে, তাহলে ভবিষ্যতে তাদের ভাতাও বাড়বে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এরপর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, কে কত বেশি টাকা ওই বেকার ভাতায় দিতে পারে সেটা নিয়ে। সুতরাং কাজ না করে শুধুমাত্র ভাতা নিয়ে সন্তুষ্ট থাকার সংখ্যাটা আস্তে আস্তে আত্মসন্তুষ্ট একটা জাত যে চারপাশে আমরা তৈরি করে ফেলবো না, এটা ভেবে অদ্ভুত ভালো লাগছে, জানেন তো।
এই স্যালারি মানে এই টাকারই যদি মানে মাইনা দেয় তাও কাজ করতে রেডি আছে। অবশ্যই চাকরি চাই, বাট অপশন আছে যখন তো ছাড়বে কেন সবাই। চাকরি তো অবশ্যই, আমরা চাকরিটাই চাই, এটার থেকে চাকরিটা বেশি প্রয়োজন। যুবসাথীর প্রকল্পটাতে স্পষ্ট হয়ে গেল যে এটা আসলে একটা ভোটের জন্য ভাতা, যে কারণে আগস্ট থেকে এপ্রিলে নিয়ে আসা হয়েছে। এবারে স্পষ্ট হয়ে গেল যে সরকার মিথ্যে কথা বলছে। যে সরকার বলেছিল ডবল ডবল চাকরি দেবো, তারা এখন বুঝিয়ে দিয়েছে সিঙ্গেল চাকরি দেওয়ারও সুযোগ নেই, অতএব ভাতা। এটা স্পষ্ট হয়ে গেল যে মুখ্যমন্ত্রী যে বলছিলেন 2 কোটি চাকরি দিয়েছেন, 2 কোটি চাকরি পেলে তাহলে ভাতার লিস্টে দাঁড়াচ্ছে কারা? ভারতবর্ষে বেকারত্ব বাড়ছে, কর্মসংস্থান কমছে, আর পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের হার বাড়ছে। এখানে বড় শিল্পে চাকরি হচ্ছে, মেধাভিত্তিক শিল্পে চাকরি হচ্ছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এই যুব সমাজকে যতদিন না চাকরিটা পাচ্ছে, তাদের অনেক খরচা থাকে, চাকরি, ফর্ম ফিল আপ, ইন্টারভিউ ইত্যাদি, অভিভাবকের মতো এই সরকার পাশে দাঁড়িয়েছে। যেখানে সরকার চাকরি দিতে চাইছেনি, সরকার এটা চাকরি দিতে চাইছেনি, চাকরি দেওয়ার জন্য ভোটার আসছে, ভোটে নেওয়ার জন্য এটা হচ্ছে আমাদেরকে ভাতা ধরিয়ে দিচ্ছে, যাতে না শিক্ষিত যুবকরা যাতে ভোটটা দেয়। আমরা যে পড়াশোনা করেছিলাম, এই আমরা কোনোদিন ভেবেছিলাম যে শিক্ষিত সমাজকে এই ভাতার উপর নির্ভর করে থাকতে হবে? এটা ভিক্ষা মাগার মতন কেস, অ্যাকচুয়াল ভিক্ষা আমাদের এটা। রাজ্য সরকার যেটা দিচ্ছে 1,500 টাকা, 1,500 টাকায় কী হবে? এখন কুণাল ঘোষ যেটা বলেছেন সেটা একদম ঠিক কথা। ওই সুজন চক্রবর্তীদের কথা শুনবেন না, ওরা নিন্দুক। আরে সরকার একটা সৎসাহস দেখিয়েছে। সরকার বলেছিল হয়তো যে ডবল ডবল চাকরি দেবে, চাকরি দিতে পারেনি, হয়তো সিঙ্গেল চাকরিও দিতে পারেনি, ডবল চাকরি তো পরের কথা, কিন্তু সেখানটায় তার বদলে তো ভাতা দিচ্ছে। একটা কোথাও গিয়ে তো ওই সেই অক্ষমতাটাকে স্বীকার করে নিচ্ছে, এটাই বা কম কিসের? ইচ্ছে থাকলে, সৎসাহস থাকলে ভবিষ্যতে নিশ্চয়ই হবে। এই যে কুণাল ঘোষ বললেন পুরোটা বললেন না, আর একটু বলতে পারতেন যে রাজ্যে ভারী শিল্পের মধ্যে কর্মসংস্থান বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষাটাও যে প্রচুর হারে বেড়ে যাচ্ছে, এটা বলেননি। বললে অসুবিধা ছিল না, বলতেই পারতেন যে প্রচুর শিক্ষার প্রসার ঘটছে, ফলে শিক্ষিত সংখ্যা বাড়ছে। অত লোক শিক্ষিত হয়ে গেলে সব চাকরি দেওয়া যায় নাকি? অদ্ভুত কথা মশাই। সবাই শিক্ষা পাবেন, সবাই শিক্ষিত হয়ে যাবেন, আর সবাই চাকরি চাইবেন, হয় কখনো? একটা লিমিট আছে তো, যাই বলুন। সেই জায়গাটায় পাশে দাঁড়িয়ে এই যে যতদিন, তাদের একটু সময় লাগতে পারে চাকরি, যেরকম ওই দেখাচ্ছিলাম আপনাদের, বলছিলাম যে অসংখ্য যোগ্য যারা পরীক্ষা টরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, চাকরির যোগ্যতা মান পার করেছেন, কিন্তু তারপরেও চাকরি পাচ্ছেন না, অপেক্ষা আছেন তো, হয়তো 12 বছর ধরে আছেন, অপেক্ষা তো করছেন। এরকম মানুষজন প্রচুর আছেন কিন্তু, এবং অপেক্ষাটা বড় হতে পারে এটা সরকার জানে, অত্যন্ত যুক্তিযুক্ত এবং বিবেচকের মতো। ওই জন্য লেভেলটা মানে কতদিন পর্যন্ত পাবেন সেটাকে 40 বছর পর্যন্ত করে দেওয়া হয়েছে। 40-এর মধ্যে ডেফিনেটলি চাকরি পেয়ে যাবেন, এই কনফিডেন্স তার মানে সরকারের আছে। এগুলোকে কেউ ধরবে না, শুধু সমালোচনা। শুনলেন সুজন চক্রবর্তীদের, এই জন্যে তারা আস্তে আস্তে শূন্য হয়ে গেছেন। আর এই বেকার ভাতাটাকে কিন্তু শুধু এইভাবে সমালোচনা করার কোনো মানে হয় না, জানেন তো। একটু যদি চিন্তা ভাবনা, এটার ইতিহাসগুলো একটু জানা থাকতো, কেউ কিন্তু এটাকে এরকমভাবে হ্যাটা করতেন না। এই বেকার ভাতা কিন্তু নয় করে শতায়ু হয়ে গেছে, 100 বছর পার। একদম তাই। ওই বলশেভিক রেভলিউশনের পর, বলশেভিক বিপ্লবের পর সোভিয়েত রাশিয়ায় প্রথম বেকার ভাতা চালু হয়েছিল। আবার প্রথম বেকার ভাতার অবলুপ্তিও ঘটেছিল ওই সোভিয়েত রাশিয়াতে। 1932 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর জোসেফ স্টালিন বেকার ভাতাটাই তুলে দিয়েছিলেন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটাই তুলে দেওয়া হয়েছিল। কেন জানেন? কারণ তিনি দেখেছিলেন দেশে আর কোনো বেকার ছিল না, সবার হাতে কাজ ছিল, তাই বেকার ভাতার প্রয়োজন ছিল না। আমাদের এখানে নিশ্চয়ই একদিন হবে। দেখুন, রাশিয়া তুলে দিলেও বেকার ভাতা কিন্তু মরে যায়নি। ইউরোপের একাধিক দেশ রাশিয়ার পদাঙ্ক অনুসরণ করেছে। ডেনমার্ক, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, সুইডেন, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, নরওয়ে, স্পেন, কত নাম বলবো, সব জায়গায় বেকার ভাতা দেওয়া হয়। শুধু ভারতকে মানে বাংলাকে দোষ দিলে হবে? হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই, আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আছি।
আমেরিকার কানাডায় কর্মসংস্থান বীমা পর্যন্ত রয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বেকার ভাতাতে মানে অন্যদের থেকে অনেক এগিয়ে রয়েছে। আফ্রিকার মানে এগুলো তো ধরে নিচ্ছি যে আপনারা বলবেন যে এটা শুধু ঠিক আছে ওই সব বড় বড় দেশগুলোতে। আফ্রিকার আলজেরিয়া সেখানে রয়েছে। এশিয়ার দিকে তাকান, ভারত মানে আমাদের রাজ্য ছেড়ে দিন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম সব জায়গায় বেকার ভাতা রয়েছে এবং প্রত্যেকটা দেশেই এ নিয়ে বিতর্কও রয়েছে। বিতর্কটা কি জানেন? ইউরোপের সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে ওখানে এই ভাতা পেয়ে পেয়ে তরুণ সম্প্রদায় কর্মবিমুখ হয়ে গেছে। এবার কেন কাজ করবেন বলুন? যদি বসে বসে কেউ টাকা পায়, থোড়ি কাজ করতে কারোর ইচ্ছে করে? আমরা মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে বসতে পেলে শুতে চায়, তো বসার ব্যবস্থা হয়ে গেলে তো শুতে চাইবি। এটাই তো এতদিন ধরে নইলে এই কথাটা তো উঠতো না। কিন্তু মুশকিল হচ্ছে কাজগুলো তো সেগুলো একই সঙ্গে শুয়ে পড়ে না, কাজগুলো তো থাকে। এবার কাজটা করবে কে? সুতরাং কর্মক্ষম মানুষের খোঁজ চলে। সেই জন্যই তো তৃতীয় বিশ্ব থেকে এত মানুষজন গিয়ে চাকরি বাকরি করে। একটা সময় তো ওই সিরিয়ার শরণার্থীদের ইউরোপের দেশগুলো জায়গায় দিয়েছিল ওই কাজ মানে কর্মক্ষম বা কাজের জন্য যে লোকজন দরকার সেই চাহিদাটা পূরণ করার জন্য। এমনকি আফ্রিকার কথা বললাম, দক্ষিণ আফ্রিকাতেও সেম গল্প হয়েছে। সেখানে মানুষজন একবার যখন তারা ক্ষমতা পেয়ে গেছিল, অর্থাৎ ওখানকার কালো মানুষেরা, এবং তারপর তাদের যখন বিভিন্ন ভাতা ঠাতা দিয়ে একটু থিতু করার চেষ্টা হয়েছিল, তাদের মনে ছিল বাহ এরপর আর চাই কি, এটাই তো স্বর্গ, ক্ষমতাও পেয়ে গেছি, সাদাদের পাল্টা পিটিয়ে দিয়েছি, আর আমরা টাকা পয়সাও পাচ্ছি, কাজ করে নাকি? এবার কাজটা তো করতে হবে, দেশটা তো স্বাধীন হয়েছে, সে দেশটাকে তো চালাতে হবে। সুতরাং আশেপাশের ওই মালাউই, জাম্বিয়া, জিম্বাবুয়ে এই সমস্ত জায়গার থেকে লোকজন এসে ওখানের লোকজন পড়াশুনো করতো, তারা এসে তাদের বিভিন্ন সরকারি চাকরি করতে শুরু করে দিয়েছিল। খেয়াল করে দেখুন, এরাও কালো মানুষ, ওরাও কালো মানুষ, কিন্তু একটা সময় দেখলো এখানকার কালো মানুষরা তাদের জন্য আর কিচ্ছু নেই, সমস্ত অন্যান্য চারপাশের রাষ্ট্রগুলোর থেকে কালো মানুষেরা এসে সেই জায়গাগুলো নিয়ে নিয়েছে। ফলে শুরু হয়ে গেল জাতি সংঘাত। এক দেশের মানুষ তারা অন্য দেশের মানুষের ওপর চড়াও হতে শুরু করলো। এগুলো সবই হচ্ছে শেষ পর্যন্ত হয়তো ভাতার সাইড এফেক্ট। ইউরোপেও হয়েছে কিন্তু জাতি বিন্যাসের এই সমস্যা, এগুলো অন্য বিতর্ক। কিন্তু সব কিছুরই তো একটা সাইড এফেক্ট থাকে, একটু ভেবে রাখলে ভালো। তবে বেকার ভাতার উদ্দেশ্য নিয়ে কিন্তু কোথাও কোনো সংশয় নেই। শিক্ষিত মানব সম্পদের একটা কর্মসংস্থান করে দেওয়াটা তো রাষ্ট্রের দায়িত্ব, আর যতদিন না সেই দায়িত্ব রাষ্ট্র পালন করতে পারছে ততদিন তাদের সহায়তা দেওয়াটাও তাহলে রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু দুটো জিনিস যদি পাশাপাশি হাঁটে, হাতে হাত ধরে হাঁটে, তাহলে কিন্তু অভ্যেসটা খারাপ হয় না, তাহলে সেটা একটা সুস্থ প্রক্রিয়া। কিন্তু না হলে সেটা তো ওই বিভিন্ন দেশ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সেদিক দিয়ে দেখলে আমাদের রাজ্যের এই যুবসাথী প্রকল্প নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ওঠা উচিত নয়। কিন্তু মুশকিল কি জানেন, যে রাজ্যে নিয়োগ দুর্নীতি হয় ওই রকম লেভেলে, যেখানে বেকারের জ্বালায় হ্যাঁ মানুষজন বছরের পর বছর বেকারত্বের জ্বালাতে আন্দোলন করে বেড়ায়, সারা শরীর জ্বলে, সেখানে এই আর্থিক সহায়তা এটা কি মলম লাগানোর মতো হয়ে যায়? তখন এইটা রাজ্যবাসীর হজম করাটা, পুরো ব্যাপারটা বুঝে গেলে কতটা সম্ভব হয় বলুন তো? মোটামুটি আপনি যার সাথে কথা বলবেন একটাই তো তাদের চিন্তা ভাবনা, ভোটের জন্য ভাতা চালু হয়েছে। এবার এটাই যদি মানুষের মনের মধ্যে গেঁথে যায়, তাহলে সরকার যে উদ্দেশ্য নিয়ে এই গোটা বিষয়টা করেছেন সেই মূল উদ্দেশ্যের জায়গাটাই তো শেষ পর্যন্ত জলে চলে যাবে। মুশকিল হচ্ছে সরকার কোন উদ্দেশ্য নিয়ে করেছে সেটা কি আপনি জানেন? এই প্রশ্নটা যদি পাল্টা কেউ আমাদের করেন তাহলে উত্তরটা দিতে পারবো না, ওটা সরকার জানে। তবে ধূপগুড়ির থেকে আমাদের প্রতিনিধি যে ছবিটা পাঠিয়েছেন সেটার মধ্যে কিন্তু একটা অদ্ভুত সামঞ্জস্য রয়েছে।
এই যুবসাথী প্রকল্পে সহায়তা শিবিরের ঠিক পাশেই ভোট সচেতনতা শিবির, পাশাপাশি দুটো শিবির। কোনো ভনিতা নেই, কোনো ন্যাকামি নেই। যারা যুবসাথীর ভাতার লাইনে দাঁড়াচ্ছেন, নাম নথিভুক্ত করার পর সোজা চলে যাচ্ছেন ভোট সচেতনতা শিবিরে। মানে প্রথমবারের ভোটারদের হয়তো হাত ধরে শিখিয়ে দেওয়া হচ্ছে, অথবা প্রথমবার না হলেও পরের বার যারা ভোটার ধরেই নি 40 পর্যন্ত তো হয়তো ভোট টোট দেওয়া হয়ে গেছে, কিন্তু এবার তাদের হয়তো শিখিয়ে দেওয়া হচ্ছে ইভিএমের বোতামে কীভাবে চাপ দিতে হয়। এই ধাপটা অবধি রাজনীতি খুলে রেখে দিয়েছে, আর অপেক্ষা করছে ওখান থেকে বেরিয়ে এলে তাদের কোন শিবিরে নিয়ে যাবে, মানে যাতে গিয়ে বোঝানো যায় ওই ইভিএমের কোন, মানে ইভিএমে বোতামে চাপ দিয়ে ভোট দিতে হয়, কীভাবে দিতে হয় সেটা তো শিখলেন। ঠিক যেরকম পাশ ঠাস করে প্রথমবারের জন্য টাকা পাওয়ার রাস্তায় হাঁটলেন, সেরকম। আর কোন বোতামে চাপ দেবেন ওটা নেতারা তারা প্রচারে বলে দেবেন বা বাড়ি বাড়ি গিয়ে বলে দেবেন, সেই মতো কাজ করলেই হবে। সিস্টেম প্রসেসটা বুঝিয়ে দিল ভোটের। হ্যাঁ, আপনি কি এর আগে ভোট দিয়েছেন? ফার্স্ট টাইম দিলাম। ফার্স্ট টাইম, মানে এবার তাহলে আপনি প্রথম ভোট দিলেন? হ্যাঁ, এবার হ্যাঁ, প্রসেসটা বুঝতে পারলাম, এরপরে সুবিধা হবে। দেখা দিল, বুঝাই দিল কিভাবে দিতে লাগবে না লাগবে, কারণ আমরা তো এর আগে দেইনি, তো আমরা জানি না যে কিভাবে দিতে লাগবে। এখানে গিয়ে একটু তো নার্ভাস হয়েছি প্রথমে। কি কাজে এসেছিলেন এখানে? এখানে যুবসাথী ফর্ম ফিল আপ করতে আসছি। তার পাশে এই ক্যাম্প চলছে? হ্যাঁ, যেহেতু যুবসাথীর এখানে ক্যাম্প চলছে, সেই ক্যাম্পের মাধ্যমে যারা নতুন ভোটার, যারা নতুন করে এসছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার একটা সুযোগ দিচ্ছে, এটা ভালো দিক। আজকে যেহেতু আমাদের ক্যাম্পও চলছে, ফুটফল ভালো আছে, মানুষ গ্যাদারিং আছে এখানে, তো আমরা চেষ্টা করছি যাতে বেশিরভাগ মানুষই এই ইভিএমটা যাতে নিজের হাতে কিভাবে ভোট দিতে হয় সেটা যাতে শিখতে পারে। দেখুন, হ্যাঁ, প্রকল্পটা চালু করা বা এই যে নাম নথিভুক্ত করা শিবিরের টাইমিংটাও একটু খেয়াল করে দেখুন। এই যে ইদানিংকালে এই যে বিভিন্ন বারবার এই বলা হচ্ছিল না, যার জন্য সমালোচনা করা হচ্ছিল নির্বাচন কমিশনের, এই শুনানি টুনানিতে ডেকে মানুষজনকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। তো সদ্য লাইনে দাঁড়ালে এটা অভ্যেস তৈরি হয়ে যায়। সেই লাইনের অভ্যেস থাকতে থাকতেই আরেকটা লাইনে দাঁড়িয়ে গেলে তখন ওই পুরোটাই ওই লাইনের মতো একটা অভ্যেসে মানুষজন চলে যায়, তখন আর কিন্তু লোকজনের ওই দাঁড়াতে খুব একটা খারাপ লাগে না। এটা সব কিছুর মধ্যে একটা সহমর্মিতা আছে, যাই বলুন আর কি। দেখুন, যুবসাথী সরকারি প্রকল্প, তৃণমূল সরকারের 100তম জনপ্রকল্প, জানেন তো আপনারা? এইটা তো খেয়াল ছিল না আপনাদের। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ওই বাজেটের দিন সেঞ্চুরি ঘোষণা করে দিয়ে ব্যাট তুলেছিলেন। আবার ভোট সচেতনতা শিবির জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগ, এসডিও রাজ্য সরকারের যেরকম প্রতিনিধি, তেমনই জাতীয় নির্বাচন কমিশনেরও প্রতিনিধি। এবার পাশাপাশি দুটো ক্যাম্পের আয়োজন করা যেতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু ওখানে তো মানে শুধু ওরকম থাকলে অন্যরকম মানে হতো। তৃণমূল নেতারা ওই এলাকায় কি করছিলেন দেখুন। তৃণমূল নেতাদের ওই অঞ্চলে দেখা গেছে, শিবিরে দেখা যাচ্ছে, যদিও তারা সরকারের অংশ নন, নির্বাচন কমিশনেরও অঙ্গ নন, কিন্তু আলটিমেটলি সরকারের তো অঙ্গ ঘুরে, কারণ সরকারি দল, শাসক দলের তারা তো প্রতিনিধি, সুতরাং থাকবেন না কেন, এটা অধিকার বোধ আছে না। কিন্তু মুশকিল হচ্ছে তাদের দেখে কেউ যদি মেছো গন্ধ পেতে থাকেন, তাহলে তাদের নাককে কি দোষারোপ করা যাবে? কমিশন যদি আবার সন্দেহ করে বসে, এবার যদি নির্বাচন কমিশন বলে আমাদের রাজ্যের পাশাপাশি, মানে আমাদের রাজ্যের এই ভোট প্রশিক্ষণ শিবিরের পাশাপাশি অন্য কোনো প্রকল্পের শিবির করা যাবে না, নির্বাচন কমিশনের নাক কিন্তু খুব স্পর্শকাতর। এই দেখুন, ঘোষণা করে দিল প্রধানমন্ত্রী আবাস যোজনার বাংলার বাড়ি প্রকল্পে যে বাড়ি টাড়ি পাওয়ার পর একটা কমপ্লিশন সার্টিফিকেট থাকে, সেটাকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রাহ্য করা হবে না। সিইও প্রশ্ন করেছিলেন, জাতীয় নির্বাচন কমিশন উত্তর দিয়েছে। এবার কমিশনের তরফে প্রথমে যে 13টা নথির তালিকা দেওয়া হয়েছিল, তাতে 6 নম্বরে ছিল যে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র সেটা গৃহীত হবে। কিন্তু কমিশন জানিয়েছে সেই তালিকায় আবাসের বাড়ি পাওয়ার প্রমাণ গ্রাহ্য হবে না। মানে আবাস নিয়ে অনিয়মের আভাসটা কমিশনও হয়তো পেয়ে গেছে। অস্বাভাবিক নয়, আমরাই তো আপনাদের দেখিয়েছি কীভাবে শাসক দলের অট্টালিকার মালিক সে আবাসের টাকা পেয়ে গেছে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি তো লোকসভায় মিডিয়া রিপোর্ট তুলে ধরে বলেছিলেন কেন আবাসের টাকা বন্ধ করা হয়েছে। আর যে ফুলের শুরুর থেকেই আষ্টে গন্ধ, তাকে কি ওই ভোট পুজোয় ব্যবহার করা যায় বলুন তো? কলকাতা পুলিশও তো তার মধ্যে তড়িঘড়ি জানিয়ে দিয়েছে তারা কোনো ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে না। এই নিয়ে কেউ যেন গুজবে কান না দেন। তার মানে বুঝতে পারছেন, কেউ কেউ কলকাতা পুলিশের নামেও গুজব রটিয়ে দিয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে, নথি কি কিছু কম পড়িয়েছে? মানে আমাদের রাজ্যে নথি নিয়ে এত ঝামেলা হচ্ছে কেন? আর যেগুলো তালিকায় নেই বা চলবে না এরকম জিনিস নিয়ে রটনা বিভিন্ন বিতর্ক এগুলো সব হয়ে যাচ্ছে। লোকজনের হাতে কি এখানকার নথি কম? ভেবে দেখার বিষয়। কিন্তু আরও যে সমস্ত রাজ্য, 12টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে, অন্য কোথাও তো শোনা যায়নি যে নাগরিকদের কাছে প্রয়োজনীয় নথি নেই। ওই 13টা নথির তালিকা সব রাজ্যে রয়েছে, শুধু আমাদের রাজ্যেই কেন দেখা যাচ্ছে বলুন তো যে মানুষের কাছে নথির অভাব আর নথি নিয়েই যাবতীয় বিতর্ক। ওটা এটা আছে কি দিস ডকুমেন্ট বাই ইটসেলফ ইজ নট সাফিশিয়েন্ট ফর দ্যাট থিং, দ্য এসআইআর ডকুমেন্ট। বিপুল সংখ্যক বৈধ ভোটারকে নাম বাদ দেওয়ার চক্রান্ত। আপনার 13 ডকুমেন্টস আছে, ওর মধ্যে দিস ইজ নট দ্য অনলি ডকুমেন্ট which can be eligible. 14 তারিখে হিয়ারিং শেষ হয়ে গেছে। বাংলায় এই ক্লারিফিকেশন চেয়েছেন সিইও যে ওটা চলবে কিনা। নির্বাচন কমিশন 27শে অক্টোবর যা পাঠিয়েছেন সেটা ফাইনাল নির্বাচন কমিশন মনে করলেও সিইও তা নিয়ে দ্বন্দ্ব ছিল, যে কারণে তিনি প্রশ্ন করেছেন। বাংলার বাড়ির টাকাটা একজন আর্থিক সাহায্যটা তখনই পেতে পারেন যখন তার নিজের জায়গা রয়েছে। এখন এটা নির্বাচন কমিশনের ব্যাপার। নির্বাচন কমিশন কি দেখে পছন্দ করবেন সেটাও যদি তৃণমূল ঠিক করে দেন তাহলে তো মুশকিল। দেখুন, জাতীয় নির্বাচন কমিশন শুধু বাংলার বাড়ির প্রমাণপত্র বাতিল করেনি, প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রমাণপত্রও কিন্তু বাতিল করেছে। মানে গোটা দেশেই এসআইআরে ওই নথিটা আর গ্রাহ্য হবে না। তাই কমিশনের দিকে কিন্তু আঙুল তুলতে পারবেন না, সমদৃষ্টিতে দেখছে। কিন্তু শুনানি শেষের পর কেন নিয়ম বদল করা হচ্ছে এটা নিয়ে তো কৌতূহলটাকে এড়াতে পারছি না। বিশ্বাস করুন, অবাক লাগছে জানেন তো। এই অভ্যেসটা নির্বাচন কমিশনের এবার কিন্তু যাবতীয় বিতর্কের মূলে। যে বারবার নিয়ম বদল করা, বারবার মৌখিক নির্দেশ দিয়ে নতুন নতুন নিয়ম চাপিয়ে দেওয়া, এতেই কিন্তু যাবতীয় গণ্ডগোলটা ঘটছে। এটাকে নির্বাচন কমিশন বুঝতে পারছে? দেখো, নোট বাতিলের সময় 50 দিনে প্রায় 60 বার নিয়ম বদল করা হয়েছিল। তাছাড়া ওই কোভিড লকডাউনের সময় খেয়াল করে দেখুন 277 বার নিয়ম বদলে ফেলেছিল। লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছিল 11 বার। কিন্তু দুটোর ক্ষেত্রতেই একটা এমার্জেন্সি ছিল। করোনা ছিল মেডিকেল এমার্জেন্সি, আর নোটবন্দিকে বিরোধীরা বলেন ফিনান্সিয়াল এমার্জেন্সি, জরুরি অবস্থা। কিন্তু এবার কি ইলেকশন এমার্জেন্সি নাকি? এতবার বদল হচ্ছে। এবার শুনানি তো শেষ হয়ে গেছে। যদি কেউ বাংলার বাড়ির সার্টিফিকেট ইতিমধ্যেই দিয়ে বসে থাকেন তাহলে কি হবে? আবার গোলযোগ হবে। এটাই হচ্ছে এক কথায় উত্তর। ওই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেলেই জানা যাবে কি থেকে কি হইয়াছে। তারপর তো আবার নতুন কি হবে সেটাও তার জন্য অপেক্ষা করতে হবে। এই যে ফর্ম 7, এটা নিয়েও তো নতুন নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ফর্ম 7টা কি? মৃত ভোটারের নাম বাদ দিতে যে ফর্ম পূরণ করা হয়, অথবা মৃত বলে কারোর নাম হয়তো বাদ দিয়ে দেওয়া হলো, বেঁচে আছেন, সুতরাং তিনি যে ফর্ম পূরণ করে আপত্তি জানান সেটা হচ্ছে ফর্ম 7। এবার নির্বাচন কমিশন বলছে যে কটা ফর্ম 7 জমা পড়েছে সেগুলো সবই খতিয়ে দেখা হবে, যা যা জমা পড়েছে। সিও দফতরে এবং ডিইওদের কাছে বেশ কিছু যে ফর্ম 7 জমা পড়েছে সেটা এবার জানা গেছে। সেগুলোকে এবার ইআরও আর এইআরওদের কাছে পাঠানো হবে। এবার এই নির্দেশিকা মানে আপনাকে বুঝতে হবে কিন্তু সরাসরি এই কোথাও গিয়ে সিইও অফিস বা ডিআরওদের অফিসে যেখানে কি এই ফর্মগুলো জমা দেওয়ার কথা নয়, সেখানেও তাহলে বেশ কিছু লোক ফর্ম 7টা জমা দিয়েছেন। একটু খেয়াল করে দেখুন, ফর্ম 7 জমার সময়সীমার মধ্যে বিজেপির নেতাকর্মীরা জেলায় জেলায় দিস্তা ফর্ম 7 পূরণ করে ইআরও এদের কাছে গেছিলেন। আর তৃণমূল প্রশ্ন তুলেছিল যে একজন 10টার বেশি ফর্ম 7 জমা দিতে পারেন না, সেখানে বিজেপির নেতাকর্মীরা দিস্তা ফর্ম 7 জমা করতে নিয়ে যাচ্ছেন কি করে?
অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বিজেপি নেতাকর্মীদের ডিজে মিউজিক শোনাতে বলেছিলেন। আর বিজেপির অভিযোগ ছিল তাদের ফর্ম 7 ওরা জমা নেননি। সেগুলোই কি বিজেপি কর্মীরা সিইও আর ডিইওদের কাছে জমা করে দিয়েছিলেন, যা আবার আর ইআরওদের কাছে পাঠাতে বলা হয়েছে। সেগুলো আবার খতিয়ে দেখতে হবে নির্দেশ দিয়েছে। তার মানে বিজেপি কর্মীরা যে ফর্ম 7 জমা দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন, সেটা কি তাহলে নেহাতি রণকৌশল ছিল? দেখিয়েছেন একদিকে, গেছেন আরেক দিকে। এখন কিন্তু এই গোটা বিষয়টার মধ্যে প্রচুর গোলযোগের সম্ভাবনা দেখা দিচ্ছে, জানেন তো। এই যে ওদের কাছে এখন গোটা বিষয়টা যাবে বা ওদের কাছে যাবে, তারা যদি অক্ষরে অক্ষরে নির্বাচন কমিশনের নির্দেশ পালন না করেন, সাসপেন্ড হবেন। এবং কে করবেন? জাতীয় নির্বাচন কমিশন। তারা এখন সরাসরি সাসপেন্ড করা শুরু করেছেন। 7 জন কে ইতিমধ্যেই সাসপেন্ড করে দিয়েছেন। এই অভিযুক্ত 7 আধিকারিকের বিরুদ্ধে এসআইআর কাজে কর্তব্যে গাফিলতির অভিযোগ ছিল। নির্বাচন কমিশনই পেয়েছিল, তারাই তুলেছিল। তারা অভিযোগ করেছিলেন যে নথি খতিয়ে না দেখে ক্ষমতার অপব্যবহার করে নাম তোলা হচ্ছে, এরা তাই করছিলেন। তার থেকেই গোলযোগ। সেই জন্যেই কমিশন সরাসরি ব্যবস্থা নিয়েছে। এবার সরাসরি ব্যবস্থা কেন নিল? খেয়াল করে দেখুন, এই যে 7 জনকে এখন সাসপেন্ড করা হয়েছে, তার আগে ভোটার লিস্টে কারচুপির অভিযোগে 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ ছিল। এখনো পর্যন্ত কিন্তু রাজ্য করেনি। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে ডেকে নিয়ে গিয়ে নির্বাচন কমিশন বলে দিয়েছে যে মঙ্গলবারের মধ্যেই এদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। হয়তো এই সময়টা নেওয়া হচ্ছে এটা দেখেই বা এই সরকারের তরফে একটা গড়িমসি আছে এটা বুঝেই ডাইরেক্ট সরাসরি কমিশনও ব্যবস্থা নিতে শুরু করেছে। এইটা পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে। এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারে। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভায়োলেট করেছেন এরা। আপনারা খাড়াটা দিয়ে দিলেন ওর উপরে, সে কিন্তু চেষ্টা করেছে। মূলত তৃণমূলের কথায় ডিএম বা ডিইওদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রেস মিডিয়ার মাধ্যমে এই অপটিক্স তৈরি করা যে বাংলায় প্রত্যেকেই যারা নির্বাচন এই এসআইআর এর কাজে যারা অফিসিয়ালসরা যুক্ত ছিলেন প্রত্যেকে অসৎ। মডেল কোড অফ কন্ডাক্ট যখন লাগু হবে, যদি নির্বাচন কমিশন কোনো অফিসারকে সাসপেন্ড করে, তাহলে সেই সাসপেনশন কিন্তু তুলতে পারে একমাত্র নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন, তাদের সাসপেনশন কিন্তু আরও উঠবে না। ফলে নির্বাচন কমিশনের কিছু ক্ষমতা তো থাকেই। অতএব আপনাদের নিজের চাকরি নিজের হাতে। বলেছিলেন না মমতা ব্যানার্জি, ইলেকশন কমিশনের হিম্মত নেই আমার কর্মীদেরকে সাসপেন্ড করবে। এত বড় বড় ডায়লগটা দেন কোথা থেকে? সিআই যেমন আরএসএস এর বই থেকে পাতা বার করে আর কিভাবে বাংলাদেশি, রোহিঙ্গা, জেহাদি, মুসলমান তাদেরকে ব্যতিব্যস্ত করে তোলা যায় সেটা করছে। মমতা ব্যানার্জির সরকারি অফিসারগুলো বিডিও এসডিও ডিএম অফিসে বসে আরও মানুষকে হিয়ারিংয়ের নাম করে, ডাকার নাম করে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে সবচেয়ে ইলজিক্যাল কাজকর্ম করছে। মুখ্যমন্ত্রী যা করছেন পুরো এসআইআর প্রক্রিয়াতে বাংলাদেশি মুসলিমদের এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য করছে। তাহলে বুঝুন, এত খোঁজ পাতি হলো, এত গুড়গুড় হলো, আসতে যাচ্ছে হলো, তারপর পেলো 4টা। আমরা এটা বিরাট সংখ্যায় বাদ যাওয়া উচিত। বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন না। মানে বিজেপিও প্রয়োজনে কিন্তু মানে নামঠাম বাদ যাওয়ার সংখ্যাটা যদি পছন্দ না হয় তাহলে কমিশনের বিরুদ্ধে আদালতে যেতে পারে। শুভেন্দু অধিকারী কি সেই ইঙ্গিতটা দিয়ে এর চাপ সৃষ্টি করে রাখলেন? দেখুন, সুপ্রিম কোর্টে মামলা হলে ভোটার তালিকা আদালতের বিচারাধীন হয়ে যাবে, তখন কি ভোট হবে? কল্যাণ চৌবে আদালতে মামলা করেছিলেন, তাই মনে আছে সাধন পাণ্ডে মারা যাওয়ার পর দীর্ঘদিন ধরে মানিকতলে উপনির্বাচন হয়নি। আদালতে মামলার নিষ্পত্তি হওয়ার পর ভোট হয়েছে, তারপর
এবার ভোটার তালিকা নিয়ে আদালতে যাওয়ার সম্ভাবনা বিজেপিরই বেশি থাকবে, কারণ তৃণমূল কিছুতেই চাইবে না যে ভোটটা যাতে পিছিয়ে যায়, তাতে রাষ্ট্রপতি শাসন হয়ে যাওয়ার সম্ভাবনা। শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিলেন নাকি বিজেপির পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত দিয়ে রাখলেন? এই মন্তব্যটা নিয়ে এখনও কাটাছেড়া হয়নি, কারণ আজ ওই একই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আরও বড় একটা কথা বলে দিয়েছেন, সেটা নিয়ে তোলপাড় হচ্ছে। তিনি বাংলাদেশের জামাতের সাথে তৃণমূলকে জড়িয়ে দিয়েছেন। তার দাবি কি জানেন? ওই বাংলাদেশের জামাতে ইসলামীকে ভোটে জিততে সাহায্য করেছে তৃণমূল, আর বিনিময়ে নাকি তৃণমূলকে এবার ভোটে সাহায্য করবে বাংলাদেশের জামাত, অর্থাৎ ফেরত আর কি। এপারের জামাত ওপারের জামাত দুটো মিলে মিশে একাকার হয়ে গেছে, ও সেই কারণে কাঁটাতারের বেড়ার জমি না দেওয়ার ফলে এপারের জামাত ওপারের জামাতকে জিতিয়েছে, মানে তৃণমূল। সঙ্গে এখন হুমায়ুন কবির জুটেছে। সীমান্তটা ওটা তো অমিত শাহের বিএসএফ এর দায়িত্বে, হোম মিনিস্ট্রির দায়িত্বে। সীমান্ত সংক্রান্ত কোনো কথা বলতে হলে হোম মিনিস্ট্রিকে বলুন, অমিত শাহকে বলুন। তারা তো আগে ছিল বর্ডার লাইন থেকে 15 কিলোমিটার, এখন তো 50 কিলোমিটার করেছে আইন সংশোধন করে। আর ওপারের জামাত যে আগামী এপ্রিলের নির্বাচনে তৃণমূলকে সাহায্য করবে বা হুমায়ুন কবিরকে সাহায্য করবে, এটা ঘোষিত অবস্থান এদের। তো তাহলে শুভেন্দু অধিকারী আর বিজেপি নেতারা বড় বড় কথা বলছেন কেন? যাতে কোনো বাইরের লোক না ঢুকতে পারে সে দায়িত্ব তো তাদের। যদি কোথাও একজনও ঢোকে তার গাফিলতির ব্যর্থতার দায় অমিত শাহ। এবং খুব অ্যালার্মিং ভারতীয়দের ক্ষেত্রে এবং বাঙালি হিন্দুদের ক্ষেত্রে। জামাত বা বিএনপি কোথায় জিতেছে সে আমাদের আরেকটা রাষ্ট্র, সেটা আরেকটা দেশ, সেটা সার্বভৌম দেশ, আরেকটা দেশ। তার সঙ্গে আমাদের মাথা ব্যথার কি আছে? আমাদের আসন্ন নির্বাচনে আমাদের জাতীয় সুরক্ষা এবং হিন্দুদের সুরক্ষা ভবিষ্যতের প্রশ্ন যুক্ত। জামাত যে বিপজ্জনক শক্তি, এটা না বোঝার কোনো কারণ আমাদের নেই। হ্যাঁ, কট্টরপন্থী আছে, তাদের এখনো তাদের সংখ্যা বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট নয়। বাংলাদেশের নির্বাচনের ফলাফলে যেটা স্পষ্ট হলো যে মানুষ জামাতের পক্ষে নয়। এই নিয়ে বর্ডার, তার বর্ডার থেকে পশ্চিমবঙ্গ বর্ডার, তার সঙ্গে এই তাই এসব গল্প করতে লাভ নেই কিছু। আমরা যাব বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক হোক। কিন্তু আবার এটাও সত্য যে রংপুর, রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, পশ্চিমবাংলার বর্ডার এলাকাতে জামাতের শক্তিটা তুলনামূলকভাবে ভোটের পার্সেন্টেজে বেশি। কেন? অত্যন্ত চিন্তার বিষয়, উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়, এবং আমাদের সকলের উদ্বিগ্ন হওয়া উচিত। কিন্তু এই যে একটা কথা মাঝে মধ্যে শোনা যায় যে তৃণমূলের টাকা খাটে জামাতে, ঠিক ভুল। আমাদের ইন্টেলিজেন্সে বার করা উচিত, কেন্দ্রীয় ইন্টেলিজেন্সে। তারা কি সব বোবা? তো তার কি কোনো ইম্প্যাক্ট হচ্ছে যে ঠিক বর্ডার এলাকাটাতে জামাতের শক্তি বেশি হচ্ছে কেন তুলনামূলকভাবে? কিন্তু এটা বোঝা যাচ্ছে যে সীমান্তের এপার বা ওপার হোক, দুপক্ষে কিন্তু জামাতের সংখ্যা বাড়ছে। ও পক্ষে আসল জামাত, এক্ষেত্রে তৃণমূলের বোরখা পরা জামাত। তাই পশ্চিমবাংলার রাষ্ট্রবাদীরা ঐক্যবদ্ধভাবে এবারে নির্বাচনে জামাত টুকে এখান থেকে উৎখাত করবেন, এই বিশ্বাস আমাদের আছে। দেখুন, সন্তান মসনদের দাবিদার হয়ে উঠলে তুরস্কের সুলতানরা তাদের মেরে ফেলতেন। কীভাবে জানেন? বিষাক্ত জামা পরিয়ে। জামাতে ইসলামী হচ্ছে পদ্মার ওপারে সোনার আলখাল্লা, আর এপারে সেই জামাতি ওই বিষের জামা। সেই বিষ জামাই তৃণমূলকে সযত্নে পরিয়ে দিতেছেন শুভেন্দু অধিকারী, যেন মনে মনে বলছেন হার মানা হার পড়াবো তোমার গলে। আর আশ্চর্যের বিষয় কি জানেন? সিপিএমের সুজন চক্রবর্তীর সন্দেহ যেন শুভেন্দুর দাবির প্রতি একটা নীরব সমর্থন। তিনি তা করে মানচিত্র ধরে ধরে বুঝিয়ে দিলেন। ইনফ্যাক্ট এই মানচিত্রটা দেখলে আপনারাও কিন্তু মনে মনে ভয় পাবেন, এবং তখন এই যে বাংলাদেশে ভোট হলো, বিএনপি জিতলো, তারেক তিনি প্রধানমন্ত্রী হলেন কি হলেন না সব ভুলে যাবেন। আপনার দুশ্চিন্তার জায়গাটা সব থেকে বাড়বে, কারণ আমাদের সীমান্ত ঘেঁষে পর পর জায়গাগুলো সব জামাত জিতে বসে আছে। পশ্চিমবঙ্গের শাসক দলের মদতেই কি সীমান্ত ঘেঁষে এলাকায় জামাতের জমিদারি? এই প্রশ্নটা, এই সন্দেহটা শুভেন্দু আর সুজন বাংলার মানুষের মনে ঢোকাতে চাইলেন। দেখুন,
এটা আমরা মোটামুটি জানি যে ভোট আসছে, ভোট এলে মানুষের মনে নানা ধরনের ধারণা তৈরির চেষ্টা করেন নেতারা। তার কোনটা বাস্তব কোনটা অবাস্তব ওটা ভেবে কোনো লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ভোটের ফল বেরোনোর পর তারেক রহমানকে আমার তারেক ভাই বলে শুভেচ্ছা জানিয়েছিলেন, আর বাংলাদেশবাসীকে রমজানের আগাম মোবারক জানিয়েছিলেন। ওটাও রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংককে বার্তা বলে কেউ কেউ মনে করেন। এবার বাস্তবটা হচ্ছে না তারেক না জামাত কেউই তো ভারতের কাছে স্বস্তিদায়ক নয়, এটাই তো বাস্তব। ভারতের পয়লা পছন্দ ছিলেন শেখ হাসিনা, তিনি না থাকায় এখন তারেককে কূটনীতির নরমে গরমে রাখতে হবে। আর সেই কারণেই আমন্ত্রণ পাওয়ার পরেও তারেকের শপথে মোদি বা জয়শঙ্কর কেউ যাচ্ছেন না, যাচ্ছেন কে? ওই লোকসভা স্পিকার ওম বিড়লা। এবার ওম বিড়লার যাওয়াটা তার মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় লুকিয়ে রয়েছে, একটু ঠান্ডা মাথায় আপনাদের দেখতে হবে। ওম বিড়লা কে? ওম বিড়লা ভারতের গণতন্ত্রের প্রতীক, সংসদের স্পিকার। তার মানে বাংলাদেশের তারেক সরকারকে মোদি সরকার নয়, বাংলাদেশের গণতান্ত্রিক মানুষকে, মানুষের গণতন্ত্রপ্রেমী মানুষকে অভিনন্দন জানাতে যাচ্ছেন গণতান্ত্রিক ভারতের প্রতিনিধি ওম বিড়লা, যার বিরুদ্ধে আবার অনাস্থার নোটিশ নিয়ে এসছে কংগ্রেস সহ বিরোধীরা। তবে ওম বিড়লাকে বাংলাদেশে পাঠানোর অর্থ কী? এই নোটিশ বিজেপি সরকার পাত্তাই দিচ্ছে না, রদ্দি কাগজের মতো ফেলে দিচ্ছে, এবং তার গুরুত্ব একই রকম আছে এটাই বুঝিয়ে দেওয়া দেশের মানুষকে। খেয়াল করে দেবেন, রাজনীতির চাল তো অনেকগুলো দিক রয়েছে। এবার যিনি অনাস্থার নোটিশ পেয়ে সংসদে যাচ্ছেন না, তিনি বাংলাদেশে যাচ্ছেন। ভারতীয় সময় বিকেল 3:30 কাল তারেক রহমানের শপথ। 2/3 বেশি আসনে জিতে প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক, কিন্তু তারপরেও তার সিংহাসনটা তো নিষ্কণ্টক নয়। দুটো কারণ। প্রথমত, হাসিনার ডাকে সাড়া দিয়ে প্রায় 40% মানুষ এবার ভোট দেননি। আওয়ামী লীগের কিছু সমর্থক নিরাপত্তার স্বার্থে জামাতকে ক্ষমতা থেকে দূরে রাখতে চেয়েছিলেন, তারা বিএনপিকে ভোট দিয়েছেন, কিন্তু বাকিরা অংশগ্রহণ করেননি ভোটে। তার মানে আগামী দিনে আওয়ামী লীগ ফিরে এলে বা তারা যদি ভোটাধিকার পায়, ভোটে লড়ার অধিকার পায়, তাহলে হাসিনা 40%-এর ওপর ভোট তৎক্ষণাৎ পাবেন, এটা মোটামুটি ধরা যেতে পারে। তার মানে হাসিনা গায়ের জোরে জিততেন, এই প্রচারটা পুরোপুরি ঠিক ছিল না। গায়ে যখন জোর নেই তখন তার ডাকে 40% মানুষ ভোট দেবেন না, এটা তো হয় না। এই অঙ্কটা কিন্তু তারেককে নিশ্চিন্তে ঘুমোতে দেবে না। আর দুশ্চিন্তার আরেকটা কারণ, সেটা হচ্ছে সেনাবাহিনী। আজ থেকে প্রত্যেক দিন সেনা অভ্যুত্থানের আশঙ্কায় তারেককে ভুগতে হবে। কেন জানেন? কারণ ভোটের ফলাফলে দেখা যাচ্ছে ঢাকা সেনানিবাসে জামাতের ভোটের দাপট বিএনপির তারেক রহমানের চেয়েও বেশি। ঢাকা সেনানিবাসে ভোটার মূলত কারা? সেনা আর প্রাক্তন সেনারা। রেজাল্টে দেখা যাচ্ছে ওই কেন্দ্রে 1004 ভোটের মধ্যে অর্ধেকের বেশি ভোট পেয়েছেন তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী খালিদুজ্জামান। এমনকি আরও কয়েকটা সেনা শিবির সংলগ্ন কেন্দ্রে জামাত অনেক বেশি ভোট পেয়েছে বিএনপির থেকে। এটা তাহলে মানে প্রমাণ করে দিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী আর তার সহযোগীদের একটা বড় অংশ জামাতের পক্ষে। আর কে না জানে, যদি এই অঙ্কটা সঠিক হয় তাহলে এই সেনাবাহিনীর ওপর তো আর চোখ বুজে ভরসা করতে পারবেন না তারেক রহমান, বরঞ্চ চোখ বুঝলেই এই সেনাবাহিনী জামাতের হয়ে কী করবেন সেই দুশ্চিন্তা তাকে কুড়ে কুড়ে খাবে, ঘুমোতে দেবে না। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি, এই হিসেবটা ভারতকেও স্বস্তিতে থাকতে দেবে না, এবং সেই জন্যেই হয়তো ভারত ওম বিড়লাকে পাঠিয়ে গণতন্ত্রের মাহাত্ম্যটাই ওই বাংলাদেশে প্রচার করতে চাইছে। সেনাবাহিনীর মধ্যে একটা ফাটল ধরেছে এবং বাংলাদেশের সেনাবাহিনী এই ফাটলটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে, এটাও বাস্তব। তো জামাত জেতাতে ভারতবর্ষের চিন্তা বাড়লো, এ ব্যাপারে সন্দেহ কিছু নেই।
কিন্তু জামাতের এই সাংগঠনিক পরিস্থিতি এবং সেখানকার সেনাবাহিনীর ভিতরে এই ফাটল নিয়ে অবশ্যই বাংলাদেশের বর্তমান সরকার এবং তারেককে ওয়াকিবহাল করার চেষ্টা করবে কূটনৈতিক পদ্ধতির মাধ্যমে ভারতবর্ষ, এবং চেষ্টা করবে আরও কিছু পদক্ষেপের মধ্যে দিয়ে আমাদের বর্ডার লাইন সিকিউরিটি এবং স্টেবিলিটিকে অনেক বেশি শক্তিশালী করতে। এখন পর্যন্ত ভারত তার এই গণতান্ত্রিক জয়কে, অর্থাৎ তার এই ভোটে জেতাটাকে ওই ওম বিড়লা পর্যন্ত পৌঁছানোর রাস্তা বলে মনে করছে, এখনও সরাসরি ভারত সরকারের কাছাকাছি পৌঁছানোর রাস্তা বলে মনে করছে না। ফলে তারেক রহমানকে কিন্তু এখনও অনেকটা রাস্তা পেরোতে হবে ভারতের কাছ থেকে, যে যে সহায়তাগুলো পেলে, মানে এতদিন ধরে ঠিক যেরকম হাসিনার আমলে চলতো, তিনি ক্ষমতায় আসার পরে পরেই সব সহায়তাগুলো ওরমভাবেই পেয়ে যাবেন, এটা ভাবাটা অত সহজ হবে না। ফলে তাকে এখন কিন্তু অনেক হিসেব করে নিজেকেই বাঁচার চেষ্টা করতে হবে, সবটাই তো তার বাঁচার জন্য, এবং সেটা করলে তবেই কিন্তু তিনি একদিকে নিজে টিকে থাকতে পারবেন, অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রেখে বা সম্পর্কের রাস্তাটা খুলে নিজের দেশকে টিকিয়ে রাখতে পারবেন।